আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। এই কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যার সাহায্যে আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া গতি বা কত স্পিডে ঘটছে সেটা সম্পর্কে আলোচনা করবো। সাধারণত আমরা যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো দেখি সেই রাসায়নিক বিক্রিয়াগুলো সময় তিন রকমের হয়। 3 টাইপস অফ রাসায়নিক বিক্রিয়া আমরা দেখতে পাই। সাধারণত যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া আমরা দেখি বা পড়ি, একটা হচ্ছে অতি দ্রুত গতির বিক্রিয়া, অতি দ্রুত গতির বিক্রিয়া। 2 নাম্বার হচ্ছে অতি মন্থর গতির বিক্রিয়া। আর 3 নাম্বার হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। তাহলে বিক্রিয়া আমরা যেগুলো পড়ি, যে ধরনের বিক্রিয়ায় পড়ি বা লিখি বা ল্যাবে করে থাকি, সেগুলো এই তিনটের মধ্যেই পড়ে। হয় অতি দ্রুত গতির বিক্রিয়া হয়, অথবা অতি মন্থর গতির বিক্রিয়া হয়, বা মধ্যম গতির বিক্রিয়া হয়। তো অতি দ্রুত গতির বিক্রিয়া আমরা কাকে বলি? সাধারণত যে সকল বিক্রিয়া 10⁻12 থেকে 10⁻16 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তাহলে বুঝতে পারছো যে 1 সেকেন্ডও নয়, 1 সেকেন্ডের 12, মানে 1 সেকেন্ডকে 10⁻12 দিয়ে ভাগ করলে যে সময়টুকু হয় সেই সময়টুকুর মধ্যে, বা 10⁻16 দিয়ে ভাগ করলে যে সময়টুকু হয় সেই সময়টুকুর মধ্যে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলে অতি দ্রুত গতির বিক্রিয়া। আর অতি মন্থর গতির বিক্রিয়া কোনগুলো? যেগুলোকে দেখলে মনে হবে যে বিক্রিয়া আসলে হচ্ছে, মানে খালি চোখে বিক্রিয়া বোঝা যায় না, এত ধীরে ধীরে হয় বিক্রিয়া। খালি চোখে বিক্রিয়াটা বোঝা যায় না যে বিক্রিয়াটা হচ্ছে, মনে হচ্ছে যেন বিক্রিয়াটা আসলে হচ্ছে না, কিন্তু বিক্রিয়াটা হচ্ছে। এটা কি? অতি দ্রুত গতি, একেবারে চোখের পলকে হয়ে যাচ্ছে, আমাদের চোখের পলক ফেলার আগেই বিক্রিয়া শেষ। আর এই বিক্রিয়াটা খালি চোখে বিক্রিয়া হচ্ছে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না কোনো বিক্রিয়াই হচ্ছে না, কিন্তু বিক্রিয়া হচ্ছে। অর্থাৎ এই ধরনের অতিমন্থর গতির বিক্রিয়া হতে কিছু দিন, কিছু সপ্তাহ, কিছু মাস সময় লাগে। তাহলে অতিমন্থর গতির বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া খালি চোখে বোঝা যায় না, অর্থাৎ অনেক দিন সময় লাগে বা অনেক সপ্তাহ সময় লাগে, সে ধরনের বিক্রিয়া হচ্ছে অতি মন্থর গতির বিক্রিয়া। আর মধ্যম গতির বিক্রিয়া কোনগুলো? মধ্যম গতির বিক্রিয়া হচ্ছে সাধারণত যে সকল বিক্রিয়া আমরা দেখতে পাই, মানে অতি দ্রুতও নয়, অতি মন্থরও নয়, এদের মাঝখানে গতির যে মধ্যম মানের গতির যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলোকে আমরা মধ্যম গতির বিক্রিয়া বলছি। মানে অতি দ্রুত গতির মতো অত তাড়াতাড়ি হবে না, অতি মন্থর গতির মতো অত ধীরে ধীরে হবে না, এদের মাঝে যে সকল মানের বিক্রিয়াগুলো হয় গতির, সেই সকল বিক্রিয়াগুলোকে আমরা মধ্যম গতির বিক্রিয়া বলছি। এবার অতি দ্রুত গতির যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার একটা উদাহরণ, যে কোনো ক্লোরাইড টেস্ট, Cl- এর যে কোনো টেস্ট হচ্ছে অতি দ্রুত গতির বিক্রিয়া। ধরে নিচ্ছি আমি যেটা ছোটবেলা থেকে পড়েছি, হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে আমি সিলভার নাইট্রেট যোগ করলে কি হয়? সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে, আর যা হোক একটা তৈরি হলো। তাহলে সিলভার ক্লোরাইডের যে সাদা অধক্ষেপ পড়ছে, এই যে বিক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে অতি দ্রুত গতির বিক্রিয়া। এটা ওই 10⁻12 থেকে 10⁻16 সেকেন্ডের মধ্যে হয়। দেখবে যে ক্লোরাইডের সংস্পর্শে সিলভার নাইট্রেট আসার সঙ্গে সঙ্গে সাদা অধক্ষেপ পড়ে যায়, এক বিন্দু আর দেরি হয় না সময়ের। সেই রকম যদি অতি মন্থর গতির বিক্রিয়ার কথা বলি, তাহলে হচ্ছে লোহায় মরচে পড়া। লোহায় মরচে পড়ে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া আমরা জানি, কিন্তু লোহায় মরচে কি আমাদের চোখের সামনে ছট করে পড়ে যায় না? অনেক দিন ধরে জলীয় বাষ্প আর বাতাসের সংস্পর্শে লোহাকে রাখলে ধীরে ধীরে তার উপর মরচে পড়ে। এই ঘটনাটা ঘটতে বেশ কিছুদিন সময় লাগে, সেই জন্য এটা হচ্ছে অতি মন্থর গতির বিক্রিয়া। আর মধ্যম গতির বিক্রিয়া আমরা পড়ে এসেছি। মধ্যম গতির বিক্রিয়া হচ্ছে, আমরা ধরে নাও ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতি ছিল। বেশিরভাগ বিক্রিয়া যেগুলো আমরা পড়ি সাধারণত মধ্যম গতির বিক্রিয়ায় হয়, ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতি। এই বিক্রিয়াটা না অতি দ্রুত গতির বিক্রিয়া, না অতি মন্থর গতির বিক্রিয়া, এটা হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকার বিক্রিয়ার একটা উদাহরণ। এইবার এই রাসায়নিক গতিতত্ত্বে আমাদের এই অতি দ্রুত গতির যে বিক্রিয়া, এই বিক্রিয়ার এই বিক্রিয়ার বেগ বা গতি মাপা সম্ভব হয় না। কোনো পরীক্ষার দ্বারা এই অতি দ্রুতগতির বিক্রিয়ার বেগ বা গতি মাপা সম্ভব হয় না।
আবার অতি মন্থর গতির বিক্রিয়ার বেগ বা গতি এতই ধীরে হয় যে এই অতি মন্থর গতির বিক্রিয়ার বেগ বা গতি মাপার প্রয়োজন পড়ে না, কোনো কাজে লাগে না। অতি দ্রুতগতির বিক্রিয়ার বেগ আমরা মাপতে পারি না, এত তাড়াতাড়ি ঘটে যে ওটা পরীক্ষার সাহায্যে মাপা সম্ভব নয়। অতি মন্থর গতির বিক্রিয়ার বেগ এত কম হয়, এত ধীরে ধীরে হয় যে এর বেগ মাপার কোনো প্রয়োজন পড়ে না, আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের কাজে খুব একটা লাগে না, সেই জন্য অতি মন্থর গতির বিক্রিয়ার বেগও আমরা মাপি না। তাই যে সকল বিক্রিয়ার বেগ নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে, সেগুলো সবই হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। যে সকল বিক্রিয়ার বেগ নিয়ে আমরা এখানে আলোচনা করব, ক্যালকুলেশন করব, অঙ্ক করব, যাই করি, সেগুলো সবই হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। অতি দ্রুত গতির বিক্রিয়ার বেগ আমরা মাপতে পারি না, অতি মন্থর গতির বিক্রিয়ার বেগ মাপার প্রয়োজন পড়ে না, একমাত্র মধ্যম গতির বিক্রিয়ার বেগ আমরা ঠিকঠাক মাপতে পারি। আমরা যাবতীয় আলোচনা যা করব সব হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। আচ্ছা, এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। কাকে বলবো আমরা রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ? গতিবেগ মানে কি জানি? গতিবেগ মানে হচ্ছে একক সময়ে যে কাজটা হবে বা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হতো তার গতিবেগ। তাহলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগেও সে একক সময় ব্যাপারটা আসবে। আর রাসায়নিক বিক্রিয়া মানে কি? রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে একটা বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করা, এই তো রাসায়নিক বিক্রিয়া। আর এইটা হতে কিছুটা সময় লাগবে, কোনো একটা বিক্রিয়া হতে তো কিছুক্ষণ সময় লাগবে, তো কিছুটা সময় লাগবে এই বিক্রিয়াটা হতে। তাহলে বলছে যে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ হচ্ছে কি, যে একক সময়ে কোনো বিক্রিয়ায় যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, অথবা একক সময়ে যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, একক সময়ে কোনো বিক্রিয়ায় যতটা পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয়, অথবা একক সময়ে কোনো বিক্রিয়ায় যতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তাকে বলে ওই বিক্রিয়ার গতিবেগ। আচ্ছা, যত সময় যাবে ততই বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কমবে, বা বিক্রিয়ক পদার্থগুলোর পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে কমবে। বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। তাহলে যদি আমি একটা গাঢ়ত্ব বাই সময় যদি একটা গ্রাফ করি, একটা সময় এরকম হলো, এটা সময়, এই দিকটা গাঢ়ত্ব, ওয়াই অ্যাক্সিসটা গাঢ়ত্ব, এক্স অ্যাক্সিসটা সময়, যদি এরকম করি, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় যখন সময় টি ইজিক্যাল টু যখন 0 ছিল, কোনো বিক্রিয়া হয়নি, তখন পুরোটাই ছিল বিক্রিয়ক পদার্থ। যত সময় এগিয়েছে সমস্ত বিক্রিয়ক পদার্থগুলো আস্তে আস্তে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়েছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কমেছে। আর যখন টি ইজিক্যাল টু 0 ছিল তখন বিক্রিয়াজাত পদার্থ ছিল 0, কারণ তখন তো টি ইজিক্যাল টু 0 সময়ে কোনো বিক্রিয়াই শুরু হয়নি, তাহলে তখন বিক্রিয়াজাত পদার্থও তৈরি হয়নি। যত সময় বেড়েছে আস্তে আস্তে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হতে শুরু করেছে, সেই জন্য বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়াজাত পদার্থ, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সবসময় কমবে, সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সবসময় বাড়বে। অর্থাৎ একটা বিক্রিয়ায় যত সময় এগোবে, যত সামনের দিকে সময় এগোবে, বিক্রিয়ক পদার্থের যে পরিবর্তন সেটা নেগেটিভ হবে। সময়ের সঙ্গে সঙ্গে এটা কমছে, তাহলে এটা আস্তে আস্তে নেগেটিভ হবে। যত বিক্রিয়াজাত পদার্থের যে পরিবর্তন, মানে গাঢ়ত্বের যে পরিবর্তন বা পরিমাপের যে পরিবর্তন, সেটা সবসময় পজিটিভ হবে, কারণ এর পরিমাণ আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। দেখো একটা সময় প্রায় দুটোকেই আমি একটা সময় পরে প্রায় দুটোকেই দেখো আমি এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল করে ফেলেছি প্রায় একটা সময় পরে। কেন করেছি? কারণ বিক্রিয়া কখনো শেষ হয় না, আমরা জানি। একটা বিক্রিয়া চলতে চলতে একটা না একটা সময় ইকুইলিব্রিয়াম চলে আসে, ইকুইলিব্রিয়াম চলে আসলে আর বিক্রিয়া সম্মুখ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়ার বেগ এক হয়, তখন আর নতুন করে বিক্রিয়া হয় না। সেই জন্য একটা সময় পর আমি বিক্রিয়াজাত আর বিক্রিয়া পদার্থের গাঢ়ত্বকে সমান্তরাল করে দিয়েছি, কারণ তাদের আর সময়ের সঙ্গে সঙ্গে কোনো চেঞ্জ হয় না। তাহলে এটাই হলো যে সময় যত যাবে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব তত কমবে, অর্থাৎ এর পরিবর্তনটা নেগেটিভ হবে, আর বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ তত বাড়বে, এর পরিবর্তনটা পজিটিভ হবে। আচ্ছা, ধরে করি একটা বিক্রিয়া আছে এরকম, যে একটা বিক্রিয়া এ থেকে বি তৈরি হচ্ছে, কোন একটা বিক্রিয়া। তাহলে এ হচ্ছে বিক্রিয়াটার বিক্রিয়ক পদার্থ, বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ।
তাহলে যেহেতু এ থেকে বি তৈরি হয়, তাহলে মানে 1 মোল এ থেকে 1 মোল বি উৎপন্ন হবে এরকম, কারণ এই বিক্রিয়ায় অন্য কিছু উৎপন্ন হচ্ছে না, গোটা এ থেকেই এটা বি তৈরি হচ্ছে, অর্থাৎ 1 মোল এ থেকে বিক্রিয়ায় 1 মোল বি উৎপন্ন হচ্ছে, এরকম একটা ধরে নিচ্ছি বিক্রিয়া রয়েছে। টি ইজিক্যাল টু যখন 0 সময়, যখন বিক্রিয়া শুরু হয়নি, তখন সমস্তটাই এ রয়েছে, তখন বি এর মানে এই তখন 1 মোলই রয়েছে প্রায়, আর বি তখন 0 সেই মুহূর্তে, কারণ বিক্রিয়া তখন শুরু হয়নি, তাই বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয়নি। এইবার মনে করছি দুটোর সময়, একটা T1 একটা T2, এরকম দুটো সময়। কীরকম সময়? যে T2টা গ্রেটার দ্যান T1, মানে T1টা হয়তো বিক্রিয়া শুরু 2 মিনিট পর, T2টা হয়তো 5 মিনিট পর, সেরকম আর কি। মানে দুটো সময় আমরা নিলাম, একটা T1 সময় একটা T2 সময়। নেওয়ার পর দেখা গেল সেই দুটো সময়ে এই এর কনসেন্ট্রেশন হচ্ছে T1 সময়ে এর কনসেন্ট্রেশন হচ্ছে A1, আর T2 সময়ে এর কনসেন্ট্রেশন হচ্ছে A2। ঠিক একই T1 সময়ে বি এর কনসেন্ট্রেশন হচ্ছে B1, আর T2 সময়ে বি এর কনসেন্ট্রেশন হচ্ছে B2। যদি এরকম হয় তাহলে T2 মাইনাস T1, T2 গ্রেটার দেন T1 বলেছি, T2 মাইনাস T1 অর্থাৎ ডেল্টা টি সময় পর, ডেল্টা টি সময়ে গাঢ়ত্বের পরিবর্তন আমি দেখতে চাইছি, গাঢ়ত্বের পরিবর্তন এর ক্ষেত্রে কি হবে? T2 সময় T2 মাইনাস T1 মানে ডেল্টা টি সময় গাঢ়ত্বের পরিবর্তন, তাহলে A2 মাইনাস A1 হবে। এটা হচ্ছে এর ক্ষেত্রে। এই একই জিনিস T2 মাইনাস T1 অর্থাৎ ডেল্টা টি সময়ে গাঢ়ত্বের পরিবর্তন, এবার বি এর ক্ষেত্রে আমি লিখছি, তাহলে এটা T2 মাইনাস T1, তাহলে এর ক্ষেত্রে গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে B2 মাইনাস B1, এটা বি এর ক্ষেত্রে বা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে। এবার ভালো করে দেখো, ডেল্টা টি সময় গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে A2 মাইনাস A1, যেখানে T2 গ্রেটার দেন T1, মানে সময় যত এগোচ্ছে, সময় যত সামনের দিকে এগোচ্ছে, মানে সময় যত যাচ্ছে তত কি এর গাঢ়ত্বটা কমে যাচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে? মানে T1 এখানে লেস দ্যান T2, তাহলে T1 এর সময় যে গাঢ়ত্ব ছিল এর, T2 সময় তার থেকে কম হবে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমে যায়, তাহলে অবশ্যই এখানে A2টা লেস দ্যান A1 হবে। A2টা যদি লেস দ্যান A1 হয়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন নেগেটিভ হবে। আবার অন্যদিকে যত সময় যাচ্ছে তত বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, এখানে T2 গ্রেটার দেন T1, মানে T1 সময়ে বিক্রিয়াজাত পদার্থ যত উৎপন্ন হয়েছিল, T2 সময়ে বিক্রিয়াজাত পদার্থ তার থেকে বেশি উৎপন্ন হয়েছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়ার পরিবর্তনটা, মানে বিক্রিয়াজাত পদার্থের পরিবর্তনটা হচ্ছে পজিটিভ। সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পদার্থের পরিবর্তন কিন্তু নেগেটিভ, কারণ সময় এগোচ্ছে, বিক্রিয়ক পদার্থ কমে যাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের পরিবর্তন কিন্তু পজিটিভ, কারণ যত সময় যাচ্ছে বিক্রিয়াজাত পদার্থ আরও উৎপন্ন হচ্ছে। তাহলে বিক্রিয়ার হার আমরা বলেছি যে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার আমরা বলেছি যে কি গাঢ়ত্বের পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে, মানে গাঢ়ত্ব বাই সময়, এই বিক্রিয়ার হারকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করি, এটা গাঢ়ত্ব বাই সময়। এবার এই বিক্রিয়ার হার কি বলেছে, কার উপর নির্ভর করে? বিক্রিয়ার হার হচ্ছে কোনটা না, একক সময়ে যতটা পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয় বা একক সময়ে যতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। তাহলে একক সময়ে এখানে কি ডেল্টা টি সময়ে বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হচ্ছে কতটুকু? A2 মাইনাস A1। তাহলে এই A2 মাইনাস A1কে আমি ওটাকে যদি ডেল্টা টি লিখি, তাহলে এটাকে আমি ডেল্টা A লিখতে পারি। আবার B2 মাইনাস B1কে আমি ডেল্টা B লিখতে পারি। তাহলে গাঢ়ত্বের বাই সময় মানে বিক্রিয়ার হার সেটা হয়ে যাবে এরকম, ডেল্টা A বাই ডেল্টা টি অর ডেল্টা B বাই ডেল্টা টি বিক্রিয়ার হার। এবার সময়ের সঙ্গে সঙ্গে কি ডেল্টা A তো নেগেটিভ হচ্ছে, কারণ
পরিবর্তন তো নেগেটিভ, এখানে সময়ের সঙ্গে সঙ্গে তো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বাড়ছে, সুতরাং ডেল্টা এ বাই ডেল্টা টি আগে একটা নেগেটিভ বসবে, কিন্তু ডেল্টা বি বাই ডেল্টা টি পজিটিভ থাকবে। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে কি, যে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে নেগেটিভ, আর বিক্রিয়ার হার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে পজিটিভ। তাহলে বিক্রিয়ার হার যদি গাঢ়ত্ব বাই সময় হয়, তাহলে এর এককটা হবে এরকম, গাঢ়ত্বের একক বাই সময়ের একক। এবার গাঢ়ত্বের একককে আমরা জানি মোল পার লিটার, আর সময়ের একক সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হার তার একক হবে মোল লিটার টু দি -1 সেকেন্ড টু দি -1। তাহলে এইটা হচ্ছে বিক্রিয়ার হারের একক, মোল লিটার টু দি -1 সেকেন্ড টু দি -1। আর এটা মনে রাখতে হবে, বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে নেগেটিভ, মানে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি হিসাব করতে যাই তাহলে সামনে নেগেটিভ বসাতে হবে, আর বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যদি আমি হিসাব করতে চাই সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে সেটা পজিটিভ। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন বা ভরক্রিয়ার সূত্র। এই জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট এবং একটু ঝামেলা। এটা যে ভরক্রিয়ার যে সূত্রটা সেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা পরীক্ষার সময় আসতে পারে। যদি আসে তখন মুখস্থ করেই লিখতে হবে, যেহেতু ল, সুতরাং মুখস্থ না করে এমনি লেখাও ঠিক নয়, কিন্তু একটু না বোঝালে, শুধুমাত্র মুখস্থ করলে ব্যাপারটা একটু ঝামেলা, একটু বুঝে মুখস্থ করতে হয়। আমি বোঝানোর চেষ্টা করছি, দেখা যাক। তা ল অফ মাস অ্যাকশনটা আমি যখন বলবো বা লিখবো প্রথমে কিছুই বোঝা যাবে না, কিন্তু যখন বোঝাবো আশা করি তখন তোমরা বুঝতে পারবে যে ল অফ মাস অ্যাকশনটা বলছে যে স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়কের না বলে বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত, পুরো ব্যাপারটা আমি বোঝাবো, অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলির সেই মুহূর্তে সক্রিয় ভরের সমানুপাতিক। কি বলেছে? স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো মুহূর্তে, কোনো একটা নির্দিষ্ট সময় T1 বা T2 সময় বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী, মানে বিক্রিয়ার একটা ব্যালেন্স ইকুয়েশন থেকে, সেই ব্যালেন্স ইকুয়েশন অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত, এই জায়গাটা বুঝতে অসুবিধা হবে, অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলির সেই মুহূর্তে সক্রিয় ভরের সমানুপাতিক। এই সক্রিয় ভর, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, ভরের সমানুপাতিক নয় কিন্তু সক্রিয় ভরের সমানুপাতিক। এই সক্রিয় ভর বস্তুটা কি, এটা তোমরা 11-এ পড়েছো। 11-এ তোমরা এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যেখানে লা স্যারেলিয়ারের নীতি ছিল, সেইখানে তোমরা এটা পড়েছো সক্রিয় ভর। তো সক্রিয় ভরের সমানুপাতিক। তো ব্যাপারটা কি, স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অণুগুলোর ঘাতে উন্নীত, এই সবচেয়ে ঝামেলা পাকাবে এইগুলো, অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলোর সেই মুহূর্তে সক্রিয় ভরের সমানুপাতিক। এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে এরকম, একটা উদাহরণ দিই তাহলে এই ব্যাপারটা বোঝা যাবে। উদাহরণটা হচ্ছে এরকম, ধরে নিচ্ছি A মোল অফ A B মোল অফ B এর সাথে বিক্রিয়া করে C মোল অফ C আর D মোল অফ D উৎপন্ন করেছে, একটা বিক্রিয়া করেছে। তাহলে এই বিক্রিয়াতে কোনো একটা নির্দিষ্ট মুহূর্ত T সময়ে বিক্রিয়ার হার কি
সমানুপাতিক কার, কি বলেছে, কোনো নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়ার সমিত সমীকরণ, এটা সমিত সমীকরণ, এমোল বিমোল সিমোল ডিমোল নিচে সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলোর সেই মুহূর্তের সক্রিয় ভরের সমানুপাতিক হতে, মানে বিক্রিয়কগুলোর এ আর বি এখানে বিক্রিয়ক, তাদের সক্রিয় ভরের সমানুপাতিক। কীরকমভাবে সমানুপাতিক দেখো, অনুসংখ্যাগুলোর ঘাতে উন্নীত, মানে এই যে সামনে অনুসংখ্যাগুলো ছিল এগুলো ঘাতে উন্নীত হয়েছে, ঘাতে উঠে গেছে, মানে বিক্রিয়ার হার এই যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যে বিক্রিয়কগুলো রাসায়নিক বিক্রিয়ায় মানে অংশগ্রহণ করেছে তাদের সক্রিয় ভরের সমানুপাতিক। কীরকমভাবে সমানুপাতিক, যে বিক্রিয়াটার যে সমিত সমীকরণটা ব্যবহার করা হয়েছিল সেখানে বিক্রিয়কগুলোর যে অনুসংখ্যা ছিল সেই অনুসংখ্যাগুলো ঘাতে উন্নীত হয়েছে, যে উপরেরটাকে ঘাত বলে আর সামনে কিছু থাকলে তাকে সহগ বলে, এই যে ঘাতে উন্নীত হয়েছে এইরকমভাবে সমানুপাতিক। অর্থাৎ বিক্রিয়ার হার এখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক, এইটা একটা সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা কি বলি, হার ধ্রুবক, বিক্রিয়ার হারের সঙ্গে রিলেটেড, সেই জন্য এটাকে আমরা বলি বিক্রিয়ার হার ধ্রুবক। ইংলিশে কেউ পড়াবে রেট কনস্ট্যান্ট। তাহলে কি বলেছি, ওই যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ওই বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক, সক্রিয় ভরের সমানুপাতিক, এই যে সক্রিয় ভরের পরিমাণটা এখানে লিখতে হবে। কীভাবে সমানুপাতিক না, সমিত সমীকরণ অনুযায়ী সেই যে বিক্রিয়কগুলোর অনুসংখ্যা ছিল সেই অনুসংখ্যাগুলোকে ঘাতে উন্নীত করেছে, এটাই হচ্ছে ল অফ মাস অ্যাকশন। এবার এই সমানুপাতিককে আমি সরিয়ে দিয়ে সমানুপাত সমান চিহ্ন করেছি, তখন একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করতে হয়েছে। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট বলেছি। এইবার যদি কখনো এখান থেকে আমি বলছি, যদি কখনো কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বি এরা যদি এক হয়, 1 হয়, তাহলে আমি এখান থেকে তখন লিখতে পারবো বিক্রিয়ার হার ইজিক্যাল টু কে, বা বিক্রিয়ার হার ধ্রুবক। সেক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞাটা হবে কীরকম, বিক্রিয়ার হার ধ্রুবকের যে সংজ্ঞাটা হবে যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলি একক গাঢ়ত্বে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে ওই বিক্রিয়ার হার ধ্রুবক বলে। অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলো যদি একক গাঢ়ত্বের হয়, তাহলে সেই বিক্রিয়কগুলো যে বিক্রিয়াটা করছে সেই বিক্রিয়ার হারটাকে ওই বিক্রিয়ার হার ধ্রুবক বলে। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলির একক গাঢ়ত্বে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে ওই বিক্রিয়ার হার ধ্রুবক বলে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হার ধ্রুবকের বৈশিষ্ট্য, মানে হার ধ্রুবকের কী কী ক্যারেক্টারিস্টিক ফিচার আছে সেগুলো দেখবো। বৈশিষ্ট্য হচ্ছে প্রথম যেটা 1 নম্বর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্থির উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবক নির্দিষ্ট, মানে হার ধ্রুবক কখনো চেঞ্জ হয় না, স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবক নির্দিষ্ট। আবার উষ্ণতার এটা হচ্ছে 2 হচ্ছে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হার ধ্রুবক কিন্তু পরিবর্তিত হয়। উষ্ণতা যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে একটা নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর 3 হচ্ছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের উপর নির্ভর করে না। একটা নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কের হার ধ্রুবকের মান বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। আর 4 হচ্ছে একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান জানা থাকলে আমি বুঝতে পারবো বিক্রিয়াটার বেগ কত। যে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি সেই বিক্রিয়ার বেগ বেশি, যে বিক্রিয়ার হার ধ্রুবকের মান কম সেই বিক্রিয়ার বেগ কম।
তাহলে হাত ধ্রুবকের বৈশিষ্ট্যটা কি, যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক নির্দিষ্ট। উষ্ণতার 2 নম্বর হচ্ছে উষ্ণতার পরিবর্তনে হার ধ্রুবক পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায় হার ধ্রুবক বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, আর হার ধ্রুবকের সাহায্যে বিক্রিয়ার গতি জানা যায়। হার ধ্রুবক বেশি হলে গতি বেশি, হার ধ্রুবক কম হলে গতি কম। এগুলো হচ্ছে হার ধ্রুবকের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার কিছু ভর ক্রিয়ার ব্যতিক্রম দেখব। 2-1টা উদাহরণ দেখি, এগুলোর ব্যাখ্যা পরে আমরা বুঝবো। আগে ভর ক্রিয়ার কিছু ব্যতিক্রম দেখব। কীরকম? ধরে রাখো একটা বিক্রিয়া এরকম আছে, মানে এই বিক্রিয়াটা হয়, ধরে রাখো মানে কি, এটা আমি তৈরি করছি না, এই বিক্রিয়াটা ঘটে যে এইরকম 2 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া করে এই রকম একটা যৌগ উৎপন্ন করে, এই একটা যৌগ। তাহলে ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার বা রেট হওয়া উচিত এরকম, কে এই বিক্রিয়া হার ধ্রুবক NO2 স্কয়ার কনসেন্ট্রেশন অফ NO2 ইন্টু কনসেন্ট্রেশন অফ F2। বিক্রিয়ার হার ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী এটা হওয়া উচিত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিক্রিয়ার হার হয়েছে এইটা। স্কয়ারটা নেই, অথচ আমরা জানি যে অনুসংখ্যাকে ঘাতে উন্নীত হতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে এইটা বিক্রিয়ার হার না হয়ে বাস্তবে বিক্রিয়ার হার হয়েছে এইটা। সেরকম আরেকটা দেখি উদাহরণ। নাইট্রোজেন পেন্টক্সাইড বিক্রিয়া করে হয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন, একটা সমিত সমীকরণ। এই সমিত সমীকরণ অনুযায়ী বিক্রিয়ার হার হওয়া উচিত ভরক্রিয়ার সূত্রতে যা বলেছে যে সমিত সমীকরণ অনুযায়ী বিক্রিয়কের অনুসংখ্যাকে ঘাতে উন্নীত হতে হবে, এটা হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই বিক্রিয়ার হারটা হচ্ছে এইটা হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রেই এরকম আরও অজস্র উদাহরণ আছে, বইয়ে দেখবে, আমি দুটো দিয়ে দেখাচ্ছি। বাস্তবে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রেই ভরক্রিয়ার সূত্র অনুযায়ী যে বিক্রিয়ার হারটা হওয়া উচিত ছিল, বাস্তবে সেটা হয়নি, হয়েছে অন্য একটা, যেটা সঙ্গে ভরক্রিয়ার কোনো সূত্রের কোনো মিল নাই, কারণ এখানে কোথাও অনুসংখ্যা ঘাতে উন্নীত হয়নি। তাহলে এইগুলো হচ্ছে ভরক্রিয়ার সূত্রের ব্যতিক্রম। এই ভরক্রিয়ার সূত্রের ব্যতিক্রম কিভাবে হয় এটা বুঝতে গেলে আমাদের এর পরের দিন আমি যেটা পড়াবো, অর্ডার অফ এ রিয়াকশান অথবা বিক্রিয়ার ক্রম, সেটা বুঝতে হবে। সেইটা বুঝলেই একমাত্র বোঝা যাবে যে ভরক্রিয়ার সূত্রের কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে কেন ব্যতিক্রম দেখা যাচ্ছে।